সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব শ্রম শক্তির বাজার বাড়ছে কি সে বিষয়ে। আর এ প্রসঙ্গে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন বোমসার পরিচালক সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতা অনুষ্ঠানে। আমাদের আজকে তালিকাতা অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে শ্রমশক্তির বাজার বাড়ছে কিনা। আমরা যতদূর জানি যে বাংলাদেশের শ্রমিকদের প্রধান গন্তব্যস্থল বলতে বোঝায় আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশের অধিকাংশ দেশ যেমন ইরাক, লিবিয়া, সিরিয়া এগুলোতে বেশ আসলে রাজনৈতিক অস্থিরতার কারণে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু শ্রমবাজার কিন্তু সংকুচিত হয়ে গেছে। আপনার কাছে আমার জানতে চাওয়া প্রথমে সেটি হচ্ছে যে বিগত কয়েক বছরের পরিসংখ্যান আসলে কি বলছে, যে নতুন শ্রমবাজার কি সৃষ্টি হয়েছে বাংলাদেশের জন্য, নাকি পুরনোগুলোই ধুঁকছে, সংকুচিত হচ্ছে ক্রমাগত? নতুন শ্রমবাজার সৃষ্টি হচ্ছে, কারণ যেমন ধরেন আমরা ইতিপূর্বে যেটা দেখেছিলাম যে মালয়েশিয়া বন্ধ ছিল, মালয়েশিয়া নতুন করে আবার চুক্তি করেছে যে একটা পুরনোগুলোই হয়তো নতুন করে খুলছে না, মানে যেসব জায়গায় গিয়েছিল যেখানে কিনা মানে দরজাটা একেবারেই বন্ধ ছিল, নতুন করে নিচ্ছিল না, সেই জায়গাগুলো আবার নতুন করে ওপেন হচ্ছে। এটা একটা পজিটিভ দিক। এবং আরেকটা হলো যে আমরা যদি পরিসংখ্যানটা দেখি, সেটা কিন্তু 2016 সালের অভিবাসী শ্রমজীবী মানুষের যাওয়ার সংখ্যা বেড়েছে, নারী এবং পুরুষ দুই দিকেই। তো সেই একটা দিক যে পজিটিভ আছে, যে অভিবাসী শ্রমজীবী যাওয়ার সুযোগগুলো হচ্ছে এবং এখন গবেষণাও হচ্ছে যে কোন কোন জায়গাতে কোন ভাবে কাজ করতে পারে। আচ্ছা, বাজার আসলে বৃদ্ধি বলতে আপনি কোন বিষয়টিকে ইন্ডিকেট করবেন? সেটি কি পুরনো যে শ্রমবাজার যেগুলো বন্ধ ছিল সেগুলো খুলে যাচ্ছে, সেগুলো সম্ভাবনাময় শুনছি আমরা, কিন্তু নতুন করে শ্রমবাজার যে অনুসন্ধান সেটি কি আদতে হচ্ছে কিনা আমাদের জন্য? নতুন করে শ্রমবাজার বলতে আমাদের যেমন বোমসা, ইউএন ওমেন এবং এখন বর্তমান সরকারের মন্ত্রণালয় থেকে একটা নতুন শ্রমবাজার সার্চ করার জন্য একটা বড় ধরনের গবেষণা হতে যাচ্ছে। প্রায় 64টা দেশে এই গবেষণাটা করা হবে, যে কোন কোন সেক্টরে নতুন করে, যে সমস্ত জায়গাতে যায়নি, নতুন করে কি জায়গাগুলো ওপেন হতে পারে, সেই একটা জায়গা দেখার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর যেগুলো বন্ধ ছিল সেই জায়গাগুলো আবার কিছু হচ্ছে। যেমন ধরেন আপনি সৌদি আরবে আমাদের পুরুষ শ্রমিক নেওয়া একেবারেই বন্ধ ছিল, এখন পুরুষ শ্রমিক যাচ্ছে। মালয়েশিয়াতে শ্রমিক যাওয়ার বিষয়টা একেবারেই বন্ধ ছিল, সেই জায়গাটা আবার চুক্তি করেছে, যাচ্ছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে নতুন বাজার বৃদ্ধি বলতে তো আমরা তাহলে দুটো বিষয়কেই বলতে পারি, সেটা হচ্ছে নতুন করে বাজার অনুসন্ধান সেটি, আর হচ্ছে পুরনো যে বাজারগুলো ছিল সেগুলো আসলে ধরে রাখার বিষয়টি। সেক্ষেত্রে আসলে বাজার বাড়ছে কিনা সে বিষয়টা আমি ইন্ডিকেট করতে পারি। আপনার কাছে জানতে চাও সেটা হচ্ছে মালয়েশিয়ার কথা আপনি বললেন, মালয়েশিয়া G2, G+ এর আওতায় আসলে শ্রমিক যাবে। আমরা দীর্ঘদিন ধরেই শুনছি বিষয়টি, সম্প্রতি এমন একটি ঘোষণা এসেছে যে কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো যাওয়া শুরু করবে। আসলে বিষয়টি এত দীর্ঘায়িত হচ্ছে কেন, কি কারণকে আপনি দায়ী করবেন এর পেছনে? বিষয়টা হলো যে মালয়েশিয়া শ্রমবাজারে এটা আপনারা দেখেছেন যে প্লান্টেশন সেক্টরের লোক নেওয়া হবে, এবং সেটা একটা কোম্পানি চুক্তি করছে, প্রায় 10,000-এর মতো শ্রমিক নেবে বলে বলছে। ইতিপূর্বেও কথা দিয়েছিল, পরের দিনই তারা আবার কথা উইথড্র করেছে। যেটা কিনা এটা আমাদের অভিজ্ঞতা যে ওই জায়গার যে সাংবাদিক, তারপরে যে ট্রেড ইউনিয়ন যারা আছে, তাদের বক্তব্যটা হচ্ছে যে মালয়েশিয়াতে শ্রমবাজার ওপেন করার মতো, শ্রমিক নেওয়ার মতো ব্যবস্থা এখন নেই। কিন্তু একটা জায়গায় তাদের শ্রমিকের দরকার আছে, সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টর। কেন দরকার আছে? কারণ ওই প্লান্টেশন সেক্টরে যে সমস্ত দেশ থেকে, অন্যান্য দেশ থেকে শ্রমিক যায়, তারা ওইখানে 2 কি 3 মাস কাজ করার পরে ফিরে আসে। নেপাল, ইন্দোনেশিয়া, তারা বিনা পয়সা শ্রমিক নেওয়ার জন্য বলেছিল, ইভেন বলেছে যে টিকিট এমপ্লয়ার দিবে, তারপরেও তারা শ্রমিক দেয়নি। কারণ প্লান্টেশন সেক্টরে কাজ করার মতো যে এনভায়রনমেন্ট, যে এরকম মানে দেখিয়ে নিতে হবে শ্রমিককে, সেই ব্যবস্থাটা নেই। কিন্তু এখন তারা দেখছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া সম্ভব। এই যেহেতু এই সেক্টরে অন্যান্য দেশ শ্রমিক দিচ্ছে না, দেন আমাদের সাথে চুক্তি করছে যে আমরা প্লান্টেশন সেক্টরে। অন্য দেশ কেন দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কেন দিতে যাচ্ছি সেখানে? অন্য দেশ দিচ্ছে না বলতে আমি যে বললাম যে প্লান্টেশন সেক্টরে এটা আসলে যেটা আমাদের দেশে কৃষিকাজ, যেগুলো আমাদের দেশে যেরকম আমরা কৃষি জমিতে কাজ করতে দেখি, মালয়েশিয়ার কৃষি জমির কাজটা সেরকম না। আমরা বার কাউন্সিলের সঙ্গে মিটিংয়ে বসছিলাম, এবং তখনকার বার কাউন্সিলের যিনি হেড ছিলেন উনি বলেছিলেন যে বাংলাদেশ কিভাবে করে সাহস পাচ্ছে প্লান্টেশন সেক্টরে দেওয়ার জন্য। আমরা সাহস পাচ্ছি এই জন্যই যে আমাদের প্রচুর শ্রমজীবী মানুষ আছে যারা শ্রম দিতে রাজি আছে, কিন্তু আমরা সেটাও আবার তার আগে চাই যে কোন জায়গাতে কাজ করতে হবে, কত ঘন জঙ্গল, এবং একটা জায়গা আছে যেখানে কিনা আপনার পুরো আইসোলেটেড এলাকা, এবং ওখানকার স্থানীয়দের জন্য বাইরের শ্রমিকরা যে কাজ করতে পারে না, শ্রমিকরা ফিরে চলে আসে। সুতরাং এই জায়গাগুলোকে মাথায় রেখে, যেহেতু 10,000 শ্রমিক নেবে, কিন্তু যারা যাবে তারা যেন দেখে শুনে যায়। আমাদের গতবারের অভিজ্ঞতা G2G এগ্রিমেন্টের সময় গিয়েছিল যারা, অনেক ইউনিভার্সিটি মানে ডিগ্রি
ইন্টারমিডিয়েট মানে একটু লেখাপড়া জানা মিডল ক্লাসের পরিবারে চলে গেছে, যারা বেশি পরিশ্রম করতে রাজি না, যারা জেনে গেছে যে আমি হয়তো দোকানে ফ্যাক্টরিতে কোনো ভালো জায়গায় মানে কোম্পানিতে কাজ করব, কিন্তু তারা সবাই গেছে কিন্তু প্লান্টেশন সেক্টর। এখন এই প্লান্টেশন সেক্টরের জন্য রিক্রুটিং এজেন্সি এবং সরকারের দায়িত্ব হচ্ছে গিয়ে তাদেরকে যাওয়ার আগে ব্রিফিং করে দেওয়া কোথায় কিভাবে কয় ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, তাহলে কি আপনি বলবেন যে যেখানে আসলে মানুষের শ্রমিক নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে সেটি আসলে আদতে ঝুঁকিপূর্ণ বা অধিক পরিশ্রমের, যেটি আসলে অনেক দেশের শ্রমিকরা হয়তো পারেন না, বিষয়টি কি এরকম কিনা? ভেরি ক্লিয়ার, কারণ আমার গতকালও গৌতমদার সাথে কথা হয়েছে। গৌতমদা বলেছে যে এই প্লান্টেশন সেক্টরে নেপাল, ইন্দোনেশিয়া, ইভেন নেপাল থেকে তো যে আর্থকুইকের পরে ওরা একদম বলেছে যে ফ্রি টিকিট দিয়ে উল্টো আরো কিছু টাকা দিয়ে শ্রমিক আনবে, বলছে যে না আমরা পাঠাবো না। এবং আপনার ইন্দোনেশিয়া ওদেরকে বাদ দিয়েছিল যে তোমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরি এটা ইন্দোনেশিয়া না, ইন্ডিয়া থেকে যখন এই প্লান্টেশন সেক্টরের শ্রমিক আনতে চেয়েছে, বলছে যে তোমরা আমার ওয়ার্কারকে সিম কার্ড বা ফোন ব্যবহার করতে দিবা এবং নামার সাথে সাথে তুমি ওখানে কত 5,000 রিঙ্গিট ডিপোজিট করতে হবে, যে আমার ওয়ার্কারের যদি কোনো সমস্যা হয় তাহলে যেন এই ব্যবস্থাটা করা হয়। দেন দেখেছে যে ইন্ডিয়াও শ্রমিক দিচ্ছে না, তারপরে আমাদের কাছে এসছে, ঠিক আছে আমরা দিব বলেছি, আমাদের শ্রমিকরা যে কাজ করতে রাজি আছে, অবশ্যই সেটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ঝুঁকিটা বাংলাদেশের শ্রমিকরা যে নিবে তাকে জানিয়ে শুনিয়ে নিতে হবে। কারণ একজন সরকার বলেছে 86,000 টাকা হলে যাওয়া যাবে, আপনার এজেন্সিরা বলেছে 1.5 লক্ষ টাকা লাগবে। প্লান্টেশন সেক্টর এমন একটা সেক্টর যেখানে যাওয়ার জন্য শ্রমিকের 1 পয়সা ব্যয় করা উচিত না, নারী অভিবাসনের মতো। বোমসা প্রথম বলেছে যে নারী অভিবাসনের জন্য জিরো কস্টে আসতে হবে, তেমনি আমরা এখন বলতে চাই প্লান্টেশন সেক্টরে শ্রমিক যাবে জিরো কস্টে, কারণ এটা হাই রিস্ক থাকে, এই সেক্টরে কেউ কাজ করতে চায় না। যেহেতু মালয়েশিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ইভেন ইন্ডিয়ার জন্য তারা উল্টো পেমেন্ট করে রাজি ছিল, তাহলে আমাদের ক্ষেত্রে জিরো কস্ট হতে হবে এবং শ্রমিককে ভালো করে ওরিয়েন্টেশন করতে হবে। এই রিস্ক নিয়ে যে যাবে, সাহস করে যে যাবে, তাহলে এই শ্রম বাজারটা ভালোভাবে টিকে থাকবে। আচ্ছা, কিন্তু মানে আমাদের দেশের শ্রমিকরা যখন যাচ্ছেন তাদের ক্ষেত্রে অভিবাসন খরচ একটি আসলে মুখ্য বিষয়, কারণ অনেক ক্ষেত্রেই দরিদ্র পরিবারের মানুষজনই আসলে অভিবাসী হতে চান বা দেশের বাইরে গিয়ে পরিশ্রম করতে চান। তো সে বিষয়টি আসলে অন্যান্য দেশের ক্ষেত্রে কেমন, মানে সৌদি আরবের ক্ষেত্রে কেমন, তারপর হচ্ছে যে মালয়েশিয়ার ক্ষেত্রে কেমন, মানে নারী শ্রমিকদের ক্ষেত্রে কেমন এবং পুরুষ শ্রমিকদের ক্ষেত্রে কেমন অভিবাসন খরচ হয়ে থাকে? অভিবাসনের খরচটা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বর্তমান সরকার যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করছে, আমরা যে সমস্ত সংগঠনগুলো কাজ করি মাঠ পর্যায়ে আমরাও সেই প্রচার দিচ্ছি যে শূন্যের কোঠায় জিরো কস্টে চলে আসতে হবে, ফ্রি টিকিট, ফ্রি ভিসা। কেন এই কথা বলছি? কারণ যখনই আপনি যে অত্যাচার, মানুষের গরিব মানুষের কথা বলেন যারা কারা বিদেশে যাচ্ছে, মানুষের অত্যাচারের মূল জায়গাটা শুরু হয় টাকা থেকে খেলাটা। এই টাকার পর্যায়টাকে যখন আমার শ্রমিক জানতে পারবে যে আমি 0 টাকায় বিদেশ যাব, আর যদি তার জন্য অভিবাসন খরচ লাগে তাহলে বেতন থেকে তাকে নিশ্চিত করতে হবে। সুতরাং আমার চাকরিটা যেমন নিশ্চিত হলো, তেমনিভাবে আমার খরচ কমে গেল, দালালের অত্যাচার, এজেন্সির অত্যাচার সব চলে গেল। তাহলে কি এজেন্সিরা টাকা পাবে না? নিশ্চয়ই পাবে, তার ম্যানেজমেন্ট ফি পাবে। এই মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরের জন্যই আপনার যে কোম্পানি এবার নিচ্ছে তারা বলেছিল যে তারা প্রত্যেকটা এজেন্সিকে ম্যানেজমেন্ট ফি দিবে, যেটা কিনা ফিমেল মাইগ্রেশনে, নারী অভিবাসনের ক্ষেত্রে হয়। আপনি $1,000 থেকে $1,200 প্রি রেমিটেন্স হয় একটা নারী শ্রমিক বিদেশ যাওয়ার জন্য। তাহলে এই প্লান্টেশন সেক্টর যেহেতু ঝুঁকিপূর্ণ এবং অন্যান্য দেশের শ্রমিক থাকছে না, আমরা পাঠাতে চাচ্ছি, তাহলে অবশ্যই সেই ম্যানেজমেন্ট ফি কোম্পানি বহন করবে। তাহলে আমাদের এই শ্রমিক বিনা পয়সায় যাবে, জেনে শুনে যাবে, এবং তাহলে আমার এই অভিবাসন খরচ জিরোতে আসবে। কিন্তু সেটা কি নিশ্চিত হয়েছে কিনা, মানে তারা কি বিনা খরচে যেতে পারবেন কিনা মালয়েশিয়ায়? না, সেই বিষয়ে আলোচনা কি হয়েছে? সেই বিষয়ে এখন আলোচনা হয়নি। গতবার G2G চুক্তিতে আপনি 24,000 টাকার নিচেও আপনাদের শ্রমিক গিয়েছে এবং সেটা প্লান্টেশন সেক্টরই ছিল। এবং এবারও সরকার খুব ধরেছেন যে না, এটাকে 30 থেকে 34,000 টাকার কোনোভাবে বেশি নেওয়া হয়। কিন্তু যেটা হয় কি, মাঠ পর্যায়ে আপনি যদি দেখেন, এই যে দরিদ্র অসহায় মানুষগুলো গ্রাম পর্যায়ে থেকে যারা যাবে, তারা কিন্তু অলরেডি দালালরা টাকা তোলা শুরু করে দিয়েছে এবং তারা বলছে 1.5 লক্ষ 3 লক্ষ টাকায় যাবা, অনেক বেতন পাবা, তুমি রাজার হালে থাকবা। এই যে বাজে স্বপ্ন বিক্রি করছে এবং মানুষকে শোষণ করতেছে, এই জায়গাটা বন্ধের জন্য সরকারের এবং আমি বলবো যে মিডিয়াতে যারা আছেন প্রত্যেকেরই দরকার হচ্ছে গিয়ে এই মাঠ পর্যায়ে এই তথ্যগুলো প্রচার করা। এবং সেখানে আপনার যতই আমরা বলি রিক্রুটিং এজেন্সি সাব অফিস তৈরি করবে, গ্রাম পর্যায়ে যাবে, জব ফেয়ার করে, 1-2 মিটিং করে, এখনো মানুষ জানছে, কিন্তু ওটাতে পর্যাপ্ত নয়। সেই জন্য এই পোস্ট অফিসগুলো আছে আমাদের, একদম মানে পোস্ট অফিসের এখন আর ওই অন্য ফাংশনগুলো নেই, ওই জায়গাটা আমরা কাজে লাগাতে পারি এই জিরো কস্টে নিয়ে আসার জন্য, শ্রমজীবী মানুষের তথ্য প্রচারের জন্য। আচ্ছা, সুমা ইসলাম, জানতে চাই আপনার কাছ থেকে, আপনি বলছিলেন যে ইতোমধ্যেই প্ল্যান্টেশনে আসলে শ্রমিকরা গিয়েছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া, যারা গিয়েছেন তাদের আসলে কি অবস্থা? তারা তো ঝুঁকিপূর্ণ কাজ করছেন, তাদের এখন কি পরিস্থিতি? আসলে পরিস্থিতি হচ্ছে যে এই যে আমি গত মাসেও মালয়েশিয়ায় যে শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, ইভেন যখন G2G তে গিয়েছে ওখান থেকে বেশ কিছু শ্রমিক কান্নাকাটি করে ফিরে আসছে।
আসছে, কিন্তু অনেকে কাজ করছে। কেন করছে? কারণ আপনি দেখেন যে মালয়েশিয়া যেতে হলো 2 থেকে 3 লাখ টাকা হলো খরচ হয়। তার ফলে হয় কি, যখন আমাদের এই শ্রমিক যায় তখন সাপ ব্যাংক হোক যত কিছু স্ট্রাগল থাকুক, সে স্ট্রাগল করেও থাকতে চায়। এবং এখানে আরেকটা জিনিস হয় যে কেন আমাদের বাংলাদেশের শ্রমিক থেকে যায়, সেটা হলো যে ওইখানে কিন্তু আমাদের অনেক দালাল আছে। দালালরা বলে যে তুমি ওই প্লান্টেশন জায়গা থেকে ফিরে চলে আসো, তুমি শহরে আসো, হোটেলে কাজ করবো, আমি তোমাকে বেতন দিব, টাকা দিব, 1000 রিঙ্গিটের বেশি পাবা। এর ফলে হয় কি, সে কিন্তু চুক্তি ভেদ করে চলে আসে। আবার আপনি জানেন 1:4 হচ্ছে কি, মানে একজন যদি আমাদের ডকুমেন্টেড ওয়ার্কার থাকে, আনডকুমেন্টেড ওয়ার্কার আছে 3 জন মালয়েশিয়াতে। কেন হয়েছে? এই সেক্টরে গিয়েছে, কনস্ট্রাকশন সেক্টরে গিয়েছে, দেখেছে ওখানে ঝুঁকিপূর্ণ সমস্যা আছে, তখন তারা এই যে হোটেল টোটেল রাস্তা ক্লিনিং এর কাজগুলোতে সাব কন্ট্রাক্টর নিয়ে আসছে। তো এরপরে রিস্ক থাকার পরেও শ্রমিকরা যায়, বেশি খরচ হয় বলে, এবং সে তার খরচটা তো উঠে নিয়ে আসতে হবে। এবং আপনি জানেন আমাদের যারা এই শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বিভিন্ন এনজিও থেকে লোন করে, ব্যাংক থেকে লোন করে, জায়গা জমি বিক্রি করে, ফিরে আসবে কিভাবে? এবং মালয়েশিয়া থেকে ফিরে আসার সময় আমরা প্রায় সময় দেখি আমাদের শ্রমিকরা যখন ড্রিঙ্ক করে, তখন আমি বলছি যে তোমরা ফলের জুস খাও, ওয়াইন খাচ্ছ কেন? তখন বলে যে আপা আপনারা ফলের জুস খান, কারণ কি আমাদের তো হলো গিয়ে সব শেষ করে আসছি, বাসায় যে বাড়িতে যে উঠবো তারও কায়দা নাই, ঢাকা শহরের রাস্তায় রাস্তায় আমরা ঘুমাবো, সেই জন্য এখন এই প্লেনে বসে ওয়াইন খেয়ে নিচ্ছি। সুমাইয়া ইসলাম, আমরা ফিরবো আলোচনা, তার একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন তালিখাতা, আমরা ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন তালিখাতা, আজকে তালিখাতা আলোচনার বিষয় শ্রমশক্তির বাজার বাড়ছে কিনা। আমাদের সঙ্গে বিরতির আগ থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন বোমসার পরিচালক সুমাইয়া ইসলাম, এবং এই পর্যায়ে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, ডিবিসি স্টুডিওতে আপনাকে স্বাগত। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সুমাইয়া ইসলামের সঙ্গে মালয়েশিয়া যে শ্রমিকরা যারা যাচ্ছেন, তারা আসলে প্ল্যান্টেশন খাতে যদি তারা আসলে যোগ দিতে যান, কাজ করতে যান, সেক্ষেত্রে অনেকটাই ঝুঁকির মুখে পড়তে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন সুমাইয়া ইসলাম। আপনার কাছ থেকে আমার প্রশ্ন, যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, অন্যান্য দেশ যদি এই খাতে যদি শ্রমিক পাঠাতে তারা অনাগ্রহ বা তারা যদি পাঠাতে না চায়, সেক্ষেত্রে বাংলাদেশ কেন জেনে শুনে কেন ঝুঁকির মুখে ঠেলে দেবে বাংলাদেশের জনশক্তিকে? ধন্যবাদ আপনাকে। আসলে শ্রোতাদেরকে আন্তরিক ধন্যবাদ। যেটি হলো যে প্লান্টেশনে মালয়েশিয়া কিন্তু মাল্টিপল সেক্টরে কাজ হয়, কেমন? প্লান্টেশন ইজ ওয়ান অফ দেম। মালয়েশিয়াতে সেক্টর হলো কনস্ট্রাকশন, প্লান্টেশন, সার্ভিস সেক্টর, ফ্যাক্টরি। সো এই অপশনটি কিন্তু আমাদের আর অন্য কোনো দেশে নাই, যার ফলে মালয়েশিয়া আফটার সৌদি আরবিয়া আমরা যেটিকে বলি আমাদের শ্রমবাজার হিসেবে মালয়েশিয়া হলো দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, যারা ম্যাক্সিমাম লোক অ্যাকোমোডেট করে এবং মাল্টিপল সেক্টরে। এটি হলো বড় একটি সুবিধা। এখন আপনি যে প্রশ্নটি তুললেন যে প্লান্টেশনে তো গত মালয়েশিয়া যদি আমার 8 বছর বন্ধ হয়ে থাকে, আমরা যদি 2007 থেকে ধরি, এখন 17, ইটস অলমোস্ট 10 বছর। তাহলে এই 10 বছরে প্লান্টেশন কি মালয়েশিয়া বন্ধ ছিল? তা তো ছিল না। তাহলে তারা কেউ কাজ করেছে। তার মানে এই যে কথাটি আমরা বলছি যে প্লান্টেশনে আমাদের কর্মীরা গেলে তাদের প্রবলেম হবে, তাহলে প্লান্টেশনে তো অন্য দেশের কর্মীরা কাজ করছেন। তাহলে ওই জায়গাটা আমরা বলতে পারি সংখ্যায় সেটি আসলে তুলনামূলক কেমন? আসলে প্রত্যেকটা এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন ফেলডা, ফেকরা, দিস আর দ্য ব্রিটিশ কোম্পানি। সো দে হ্যাভ গট দেয়ার ওন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওইটি তাদেরকে বজায় রাখতে হবে। অবভিয়াসলি প্লান্টেশনের কাজ, যেটিকে আমরা একটু বন এরিয়া বলি, আর একটি ফ্যাক্টরির কাজ কখনোই একরকম নয়। এখন আমরা যদি সিলেকশনটা, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি প্লান্টেশনে আমরা কারা কাজ করে, আমার কৃষি কাজ যারা করেন, এখন কৃষক যে কৃষিকাজ যিনি করেন, তার ফিজিক্যাল কন্ডিশন, তার যে হার্ডনেস, আপনি যদি প্রপারলি তাকে সিলেক্ট করে এখানে পাঠান, দেয়ার উইল বি নো কমপ্লেন। এখন প্লান্টেশন যদি আপনি যে কোনো কাজই আসলে ঝুঁকি থাকতে পারে নোমান, আমরা সেটা জানি, সেটি মেনে নিয়ে জানতে চাইবো আপনার কাছ থেকে, যেসব শ্রমশক্তি মালয়েশিয়ায় যাচ্ছে, আমাদের দেশ থেকে যাবে ভবিষ্যতে, তাদের নিরাপত্তা নিশ্চিত আসলে চুক্তিতে কি বিষয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান সিস্টেমে যেটি ডেভেলপ করা হয়েছে, যেভাবে কাজটি এই সিস্টেমে যেটি এখন চালু হতে যাচ্ছে বা অলরেডি ডিমান্ড প্লেস হয়েছে, ইট ইজ আন্ডার প্রসেস, রিক্রুটমেন্ট, মেডিকেল চলছে, হয়তো ফেব্রুয়ারির এন্ড অফ দিকে তাদের ফ্লাইট বা মার্চের দিকে তাদের ফ্লাইট শুরু হয়ে যাবে। যে প্রথম 5740 জন, যেটি অলরেডি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট পারমিশন দিয়েছে, আর অলমোস্ট 12,000 কর্মীর ডিমান্ড প্লেস হয়েছে। রেস্ট অফ দি উইল বি বাই এভরিডেই ডিমান্ড আসছে এবং অ্যাটাস্টেশন হচ্ছে। সো আমরা আশা করছি বাই 20th of this month, almost 30 to 40,000 ডিমান্ড বিভিন্ন ক্যাটাগরিতে, নট অনলি প্লান্টেশন,
ফ্যাক্টরি ক্লিনার এবং আদার। কোনটির সংখ্যা বেশি যদি জানতে চাই স্পেসিফিকলি? এখন যেটি এসছে এই 5,700 সেটি ফিল্ড একটা কোম্পানি, সেখানে 5,000-এর মতো সেখানে প্লান্টেশনের, আর সাথে যেগুলো 700 কতটা সেগুলো বিভিন্ন ছোট ছোট ফ্যাক্টরিতে কিছু এসছে। মানে প্লান্টেশনেই বেশি যাচ্ছেন বাংলাদেশের শ্রমিক বর্তমান। অ্যাকচুয়ালি আমি একটু যদি আপনাকে শেয়ার করি, সেটি হলো কোথায় বেশি যাচ্ছে সেটি নয়, বর্তমানে যে ডিমান্ডটি এসছে সেটি প্লান্টেশনে বেশি এসছে, কিন্তু আলটিমেটলি সব জায়গায় সমানভাবে লোক যাবে। ইটস নট দ্যাট যে প্লান্টেশনে হাইয়েস্ট লোক আমার যাবে। আপনি তো এন্ড অফ দ্য ডেতে দেখতে পারবেন বছরের শেষে যে ফ্যাক্টরিতে হাইয়েস্ট লোক চলে গেছে বা কনস্ট্রাকশন হাইয়েস্ট লোক গেছে। দিস ইজ স্টার্টিং। যারা আগে ডিমান্ডটা প্লেস করেছিলেন সেটা হলো প্লান্টেশনে একটা গ্রুপ ডিমান্ডটা প্লেস করে, সেই জন্য আমরা এখন প্লান্টেশনকে দেখতে পাচ্ছি। এখন আসি আমরা যেটি বড় আমাদের প্রশ্ন, বা যেটি শুধু প্রশ্নই নয়, যেটি আমাদের দায়িত্ব, যে আমরা যে কর্মী কি পাঠাবো সেই কর্মীর সুরক্ষা দেওয়ার ব্যাপারে। এখন আপনারা হয়তো সবাই অবগত আছেন গত 2 বছর ধরে এই প্রক্রিয়াটা চলছিল, এবং সেখানে এই পুরো টোটাল সিস্টেমটাকে একটা অনলাইন সিস্টেম করা হয়েছে। এখানে যিনি এমপ্লয়ার, যিনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাকে অনলাইনে মালয়েশিয়ান অথরিটিকে অ্যাপ্লাই করতে হবে, এবং এই অনলাইনেই তার ডিমান্ডটি এমবেসিতে আসবে, এই অনলাইনেই অ্যাটাস্টেশন হবে, এই অনলাইনেই ডিমান্ডটি আপনার বাংলাদেশ আমাদের বিএমইটিতে বা মন্ত্রণালয়ে আসবে, সেখান থেকে অনলাইনের মাধ্যমে সেটি পারমিশন দেওয়া হবে। তার মানে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটি ডিজিটাল সিস্টেমে হচ্ছে। কারণ আমরা ম্যানুয়াল সিস্টেমে যে প্রবলেমগুলো আগে ছিল, মালয়েশিয়ায় অনেক কথা হয়েছে যে কর্মী যা প্রয়োজন তার চেয়ে বেশি কর্মী নিয়োগকর্তা নিয়ে গেছেন, আলটিমেটলি তাদের চাকরি। এই কারণেই এগুলো রেস্ট্রিক্টেড করার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট এই পলিসিটা করেছে, এবং তারা এই পলিসির কারণেই এইভাবে এমপ্লয়াররা সরাসরি সরকারের কাছে, মালয়েশিয়ান সরকারের কাছে বা সিস্টেম যেটি ডেভেলপ করা হয়েছে অনলাইন, তার মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তাতে কমিটির সংখ্যাটা যাচাই বাছাই করা যাবে যে এক্স্যাক্টলি ওই কোম্পানি কত লোক দরকার আছে, যাতে এক্সেস লোক এখানে যেতে না পারে। তারপর আসছে আপনার সুরক্ষা। অবভিয়াসলি আপনি যখন একটা সিস্টেমে কাজ করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কর্মী আপনি হায়ার করবেন, তাহলে কিন্তু তার যে ফ্যাসিলিটিসগুলো আপনি সেটি প্রোভাইড করতে বাধ্য। আর এটি যদি না করেন, আপনি অ্যাকাউন্টেবল টু দি মালয়েশিয়ান অথরিটি। কারণ এই অ্যাকাউন্টেবিলিটি আছে বলেই কিন্তু এই সিস্টেমে তারা ঢুকছেন, এবং এই সিস্টেমে অ্যাপ্লাই করার আগে তাদেরকে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া প্রুভ করতে হয় গভর্নমেন্টের কাছে যে আদৌ তার এই লোক লাগবে কিনা। সেটি নিশ্চিত হয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু এইবার এই প্রসেসে কিন্তু কাজগুলো দিচ্ছে। কিন্তু আসলে বাংলাদেশের শ্রমিকদের তো আসলে আপনি প্ল্যান্টেশনে যদি যায়, সেক্ষেত্রে সুমাইয়া ইসলাম যেটি বলছিলেন যে অনেক দুর্গম জায়গায় কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে আসলে তাদের নিরাপত্তার বিষয়টি আসলে কতটুকু নিশ্চিত হয় এই দূর দেশ থেকে? এখানে একটু কথা বলি, নুমান ভাই যেটা বললো একদম ঠিক আছে, যে প্ল্যান্টেশন সেক্টরে যে যাবে তাকেই দিতে হবে, এবং যেটা বললেন যে এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে 5,000 শ্রমিক যাবে। এই জায়গাটা হলো যে প্রত্যেকটা কাজেরই রিস্ক আছে, আমাদের ডোমেস্টিক ওয়ার্কার থেকে শুরু করে কনস্ট্রাকশনে সবারই রিস্ক আছে, কিন্তু যে জিনিসটা চাওয়া, সেটা হলো চাওয়া মানে এটা আমাদের শ্রমজীবী মানুষের জন্য দাবি, সেটা হলো অধিকারও। আমার ওরিয়েন্টেশনটা আমি সেটা জানতে চাই, এই 5,000 শ্রমিক যে যাবে কোন প্লান্টেশন সেক্টরে কোন এলাকাতে কয় ঘন্টা কাজ করতে হবে। আমরা জানি যে ফেলডা কোম্পানি প্রথম নিচ্ছে, এবং ফেলডা কোম্পানি মালয়েশিয়ার একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যারা মালয়েশিয়ার অনেক বড় একটা সেক্টর প্লান্টেশন সেক্টরটা দেখে। তাহলে সেটার জন্য আমি কৃষক, আমি বাংলাদেশে ধান চাষ করি, আমি যাব এখন মালয়েশিয়া প্লান্টেশনে কাজ করার জন্য, বা আমি কৃষকের সন্তান আমি যাব, কিন্তু সেটার জন্য আমার ওরিয়েন্টেশনের ব্যবস্থা আছে কিনা, আমার দালাল আমাকে বলেছে কিনা তুমি হোটেলে কাজ করবা, ক্লিনিংয়ে কাজ করবা, কিন্তু আমাকে নিয়ে ফেলা হলো একটা বনের মধ্যে। আমি ওই বনটাকে দেখে জেনে শুনে কয় ঘন্টা কাজ করব, কতটা ওভারটাইম পাবো, এবং আমার খরচ কতটা হবে। ফেলডা কোম্পানি কেন অন্য দেশের শ্রমিককে বিনা পয়সা নিতে পারে, কেন আমাদেরকে নিতে পারে না? এবং যেটা কিনা নুমান ভাই, আপনার ফিমেল মাইগ্রেশন পাঠানোর জন্য আপনারা ম্যানেজমেন্ট ফি পান, তাহলে ফেলডা কোম্পানি অবশ্যই আমাদেরকে ম্যানেজমেন্ট ফি দিবে রিক্রুটিং এজেন্সিকে, আমাদের শ্রমজীবী মানুষ নো ভিসা নো ফিতে যাবে, মানে ভিসা এবং টিকিট ফ্রি যাবে, ঠিক কিনা এই বিষয়টা? কিন্তু এই সক্ষমতা যাকে আমরা চুক্তিতে আসতে পেরেছি কিনা? এখানে অনেকগুলো সমাজবাদ যেগুলো বলেছেন, যেগুলো অনেকগুলো আমরা সেক্টর নিয়ে এসেছি, কিন্তু এগুলো আপনাকে একটা অনেকগুলো সেগমেন্ট এখানে কেমন, এইগুলো হলো পুরো প্রক্রিয়ার এক একটা অধ্যায় কেমন। এখন আমরা আসি যে আমি প্রথমে বারে বারে বলছি যে এইবার যে পদ্ধতিতে কাজটি হচ্ছে, আপনারা হয়তো বারে বারে শুনেছেন, পেপারে লেখালেখি অনেক জায়গায় হচ্ছে যে মালয়েশিয়ার সরকার সীমিত আকারে কিছু এজেন্সির মাধ্যমে কাজ করছে, সবার জন্য কিন্তু দরজাটি উন্মুক্ত হয়নি। এইটি ছিল G2G, এখন হয়েছে G2G+। G2G+ এর অর্থটি হলো মূল এগ্রিমেন্টটি কিন্তু G2G রয়ে গেছে, যেহেতু G2G-তে যে পরিমাণ লোক যার কথা ছিল যেটি যেতে পারেনি বলেই প্রাইভেট সেক্টরকে ইনক্লুশন করা হয়েছে, তাও একটা লিমিটেড আকারে, এবং দে ওয়ান্ট টু ইটস এ ট্রায়াল। এখন যে সিস্টেমটি ডেভেলপ করেছে তারা কিছু প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করে তারা দেখতে যাচ্ছে হাউ ইট ওয়ার্কস, যদি এটি প্রপার ওয়েতে। কেন এই যে আমি বলছি কেন এই সিস্টেমটি করা হয়েছে, এই প্রশ্নগুলো জবাবই এটার মধ্যে, যাতে যে কর্মীটি যাচ্ছেন তার সঠিক বাছাই হচ্ছে কিনা, তার প্রপার কন্ট্রাক্টই হচ্ছে কিনা,
তার প্রপার ওরিয়েন্টেশনটি হচ্ছে কিনা, এগুলো দেখভাল করার জন্যই কিন্তু এই সিস্টেমটি ডেভেলপ হয়েছে। আর তাকে কি অতিরিক্ত টাকা দিতে হচ্ছে কিনা সেই বিষয়টি কিভাবে বন্ধ এখন করা যায়? মাইগ্রেশন কস্টের ব্যাপারটি এটি এখন জাস্ট ইট ইজ আন্ডার প্রসেস। এটি আমরা আরো 2-1 সপ্তাহ পরে জানতে পারবো। যেহেতু গভর্নমেন্ট বলছে যে একটি রেট এখানে গভর্নমেন্ট আমাদেরকে এক্সকিউজ মি ফিক্স করে দিয়েছে, ওটার মধ্যে অ্যারাউন্ড 40,000 এর মতো যে এর মধ্যে দিয়ে যেতে হবে। এখানে নো পাসপোর্ট মেডিকেল তো এগুলো যার যে ব্যক্তিগত খরচ, এগুলো তার যার ব্যক্তিগত খরচ। এটি হলো এমপ্লয়ারকে যদি কোনো এমপ্লয়ার তার টিকিটের টাকাটি না দেন তাহলে তো তাকে নিজস্ব খরচে যেতে হবে। তাহলে এখানে অনেকগুলো সেগমেন্ট রয়ে গেছে যেগুলো ইট ইজ আন্ডার প্রসেস। এগুলো এখনো পরিষ্কার নয় বিষয়গুলো। এখনো যখন আপনি জিনিসটি প্রক্রিয়াধীন আছে, জিনিসটি যখন একটি ফর্মুলেট হয়ে কমপ্লিট হয়ে একটি লোক যাবে, তখনই আমরা একজাক্টলি বলতে পারবো যে একটি মাইগ্রেশন কস্ট কত হচ্ছে। কিন্তু আসলে এটি না জানলে আসলে যারা আগ্রহী তারা কি করে আসলে আমি আসছি সেই জায়গাটি, আমি যে জায়গাটি আসছি সেটি হলো যে আমাদের মূল উদ্দেশ্য কোনটি? আমাদের মূল উদ্দেশ্য কিন্তু 3টি। একটি হলো সেফ মাইগ্রেশন, আমরা যেটিকে ডিসেন্ট মাইগ্রেশন করছি। আরেকটি হলো ডিসেন্ট মাইগ্রেশনের মধ্যে কিন্তু আমার চলে আসে তার কন্ট্রাক্ট, ডিসেন্ট মাইগ্রেশনের মধ্যে চলে আসে তার সুরক্ষা, ডিসেন্ট মাইগ্রেশনের মধ্যে চলে আসে তার প্রপার রিক্রুটমেন্ট। তাহলে কিন্তু আমি একটাতে কভার করলাম। সেকেন্ডলি আসি আমরা মাইগ্রেশন কস্ট। মাইগ্রেশন কস্ট ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর, ইজ নট দি মেজর ফ্যাক্টর। মাইগ্রেশন কস্ট এই পার্টেরই একটি ফ্যাক্টর। এখন মাইগ্রেশন কস্টের ব্যাপারটি কি হলো, সিম্পল একটা জিনিস বলি। আজকে আমরা যদি সব এজেন্সিগুলো ডিক্লেয়ার করি যে কালকে আমরা 10,000 টাকা করে সব মালয়েশিয়াতে লোক পাঠাবো, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে লোকটি আমি নিয়েছি সে 10,000 টাকা দিয়ে গিয়েছে? প্রবলেমটি হলো ইটস এ মাইন্ডসেট, ইট ইজ এ মার্কেট। কারণ আমার দেশে এটা টোটাল মাইগ্রেশন কস্টই টোটালি ডিপেন্ড করে, ইটস এ সাপ্লাই চেইন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে। আমার ডিমান্ড যদি থাকে 5 লাখ, সাপ্লাইতে যদি থাকে 15 লাখ, আপনি জীবনে এটা কন্ট্রোল করতে পারবেন না। যত আমরা এটা গত 15 বছর ধরে গভর্নমেন্ট এবং আমরা মিলে চেষ্টা করছি, কিন্তু এটি কখনোই এটি অ্যাবসলিউটলি সম্ভব যখন আপনি দেখবেন পুরো মার্কেটটি খুলে গেছে, সব দেশে মার্কেটগুলো খুলে সাফিসিয়েন্ট ডিমান্ড রয়ে গেছে, তখন কিন্তু মাইগ্রেশন কস্ট ইজ নট অ্যাট অল এ ফ্যাক্টর। ইভেন দেন গভর্নমেন্ট যেটি নির্ধারণ করবে সেই রেটেও কভার করবে না, এটা তার চেয়ে নিচে নেমে যাবে। বিকজ অফ যে পরিমাণ ভিসা চলে এসছে সেই পরিমাণ মার্কেটে লোক নেই। আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি আমি। মহিলা মাইগ্রেশন যেটি ম্যাডাম বললেন, যে মহিলা মাইগ্রেশনের আগে কোনো একটা সময় তারা পয়সা দিয়ে যেত, এখন মহিলা মাইগ্রেশন নট জিরো। উই প্রোভাইড দেয়ার পাসপোর্ট, উই প্রোভাইড দেয়ার মেডিকেল, we provide their training cost, and we provide their local expenditure যেটা আসা যাওয়া, প্লাস যে কর্মীটি সরাসরি আমাদের কাছে আসেন তার বেতনের একটি অংশ 15,000 টাকা আমরা তাকে নগদে দিয়ে দিই। তার মানে আপনি দেখেন যারা বিদেশে, যেমন সৌদি আরবের কথাই বলি, সৌদি আরবে মেল ওয়ার্কার্সের আপনারা অনেক কথা বলেন যে ইট হাইলি আমাদের কম্পারেটিভলি আদার সেন্ডিং কান্ট্রিজে আমাদের কস্টটা অনেক বেশি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই, এটি বাস্তব। কিন্তু এর রিজনটা কি সেটা আপনাকে দেখতে হবে, কি কারণে আমাদের দেশের মাইগ্রেশন কস্টটি কম্পারেটিভলি আদার সেন্ডিং কান্ট্রির চেয়ে বেশি। সেগুলো যদি খুঁজে আপনি অ্যাড্রেস করতে পারেন তাহলেই মাইগ্রেশন কস্টটি অ্যাড্রেস হবে। এখন যেটি আমি নোমান এবং সুমা ইসলাম আমি ফিরবো আলোচনায়, তবে তার আগে আরো একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন টালিখাতা, আমরা ফিরবো আলোচনা আরো একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন টালিখাতা। আজকে আমাদের টালিখাতার আলোচনার বিষয় শ্রমশক্তির বাজার বাড়ছে কিনা। আমরা ফিরছি আলোচনায়। সুমাইয়া ইসলাম, এই পর্যায়ে আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বিশেষত নারী শ্রমিকদের জন্য আসলে নতুন বাজারের সম্ভাবনা বিশ্ববাজারে কোথায় বাংলাদেশের জন্য? আমরা তো আসলে সৌদি আরবের কথা বেশি শুনে থাকি, এছাড়াও কি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন রয়েছে কাতার, লেবানন, আরব আমিরাত, এছাড়াও সিঙ্গাপুরের কথা আমরা শুনে থাকি, কিন্তু সেই জায়গাগুলোতে বা অন্য কোনো দেশে নারী শ্রমিকদের সম্ভাবনা কতটুকু? এটার জন্য আমরা যে বললাম যে প্রথমেই যে আমরা গবেষণা করেছি যে কোন কোন সেক্টরে, মানে শুধুমাত্র গৃহ শ্রমিকের বাইরে কোন কোন জায়গায় তারও কাজ করতে পারে, যে শুধু বাসাবাড়ি কাজের জন্য না। তো এখন সৌদি আরবে যাচ্ছে, কাতার যাচ্ছে, দুবাইতে যাচ্ছে। গতকাল আমরা ট্রেনিং সেশনে দেখলাম যে প্রায় 7টা কান্ট্রিতে শ্রমিক যাচ্ছে, হ্যাঁ, গালফ কান্ট্রিগুলো সবগুলো। কিন্তু আরেকটা সেক্টরে যাচ্ছে, সেটা হলো যে আপনার গার্মেন্টস ভিসাতে জর্ডান, মরিশাসে প্রচুর যাচ্ছে। মালদ্বীপে আপনার ওই যে চিংড়ি মাছের যে কাজগুলো, ওইখানে মালদ্বীপে আমাদের নারী শ্রমিক কাজ করছে। মালদ্বীপে বাসাবাড়ি খুব কম, কিন্তু ফ্যাক্টরি বা ওই যে হোটেল যে সমস্ত কাজ, তার আসলে সংখ্যায় কেমন, এই সংখ্যাটা যদি জানতে চাই, রেশিও কেমন যাওয়ার এই দেশগুলোতে আসলে নারী শ্রমিকদের? অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটি দেশে মাত্র বাংলাদেশ থেকে হয়তো একজন শ্রমিক গেছেন, সেটি কি আসলে বাজার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে? বিষয়টি কি সেরকম হচ্ছে কিনা?
না, আপনার হলো গিয়ে নারী শ্রমিকের ক্ষেত্রে প্রায় এখন টোটাল কম্পেয়ার করতে গেলে প্রায় 18 থেকে 20% রেশিওতে মেয়েদের যাওয়ার সংখ্যা বেড়েছে, সেটা গার্মেন্টস এবং বাসাবাড়ি কাজের জন্য। আর গালফ কান্ট্রিতে তো অবশ্যই বেশি, কিন্তু সেই জায়গাটাতে সরকারও একটা নতুন করে গবেষণার জন্য কাজ করছে এবং বাইরেও শুনেছে যে রিসার্চ সেল ওপেন করেছে, যেখানে তারা দেখতে চায় যে যেমন কেয়ার গিভার, ইউরোপগুলোতে কীভাবে কেয়ার গিভারে মেয়েদেরকে আমাদের দেশের নারীরা যে কাজ করতে পারে। সেই সঙ্গে সিঙ্গাপুর এবং হংকংয়ে তো নুমান ভাই নিজেই নারী শ্রমিক পাঠিয়েছেন। তো সেই জায়গাগুলোতে তৈরি করে দেওয়া, যেমন আমরা বলছিলাম যে প্লান্টেশন সেক্টরে শ্রমিক যেতে পারে, কিন্তু তার জন্য তৈরি করে দেওয়া। আবার কেয়ার গিভার এবং এই যে হংকং, সিঙ্গাপুর এসব জায়গায় কাজ করার জন্য শ্রমজীবী এদের ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট হবে, তাহলে সেটার জন্য আবার সেরকম ট্রেনিং দিয়ে মার্কেট খুঁজে সেই একটা নতুন করে ব্যবস্থা স্কিল ট্রেনিং এর আওতায় আনা হচ্ছে। সুমাইয়া ইসলাম, ফিরবো আপনার কাছে। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছ থেকে যদি জানতে চাই সেটা হচ্ছে যে আসলে নারী শ্রমিকদের না সামগ্রিকভাবে যদি বাজার ব্যবস্থাপনার কথা বলি আমরা, শ্রমশক্তির বাজার হিসেবে বাংলাদেশের আসলে বিশ্ব বাজারে কোন কোন দেশের সম্ভাবনা এখনো রয়ে গেছে, এবং আপনাদের গবেষণা সেলের কথা আপনি বলছিলেন, সেই গবেষণা সেলের আসলে কি তথ্য রয়েছে, আসলে গবেষণা করে কি পাওয়া যাচ্ছে যে কোন কোন দেশে আসলে সম্ভাবনাময় রয়েছে বাংলাদেশের জন্য? ওয়েল, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ আপনি যদি আমাদের পপুলেশনের রেশিওটা দেখেন, 49.5% হচ্ছে আমাদের ফিমেল মাইগ্রেশন। তার মানে আমার জনসংখ্যার 50%ই হচ্ছে ফিমেল। এখন এই এত বড় একটা জনগোষ্ঠীকে যদি আপনি এই ট্রেডে না আসতে পারেন বা এই সেক্টরে না আনতে পারেন, তাহলে কিন্তু আমরা আমাদের ইকোনমিক ভাইব্রেন্ট যেটি বলি আমরা আমাদের দরিদ্র দূরীকরণ যেটি বলি আমরা সেলফ আমরা যেটি বলতেছি যে আমরা আমাদের মধ্যম আয়ের দেশের পরিণত করার, ততক্ষণ পর্যন্ত আপনার সম্ভব হবে না যখন দেশের অর্ধেক অংশকে আপনি স্টিম লাইনের মধ্যে বা ওয়ার্কেবল ফোর্সের মধ্যে না পরিণত করতে পারেন। সেই ক্ষেত্রে নারী কর্মী শক্তার মানে তাদের যে সংখ্যা, তাদের যে নাম্বার, যে পার্সেন্টেজ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু পুট দেম ইন অ্যাকশন। সো তাদের জন্য যেটি হয়েছে যে আমরা মিডল ইস্ট একটি বড় রকমের মার্কেট হয়েছে নারী কর্মীদের, যেটি একটি দিকেই শুধু হচ্ছে, সেটি হলো আপনার ম্যাক্সিমাইজ যেটি নাম্বার, সেটি হলো গৃহকর্মী। তার পাশাপাশি কিছু কাজ হচ্ছে, যেমন কিছু হসপিটাল ক্লিনারে যাচ্ছে, কিছু এয়ারপোর্ট ক্লিনারে যাচ্ছে, কিছু মিডল ইস্টে যেমন সৌদি আরব বা যেসব কনজারভেটিভ যেসব জায়গায়, ওই জায়গায় তো মেয়েরা বাইরে কাজ করতে পারবে না, তারা যেগুলো স্কুল ক্লিনারে যাচ্ছে, যেগুলো মহিলাদের স্কুল বা মেয়ে বাচ্চাদের স্কুল, কলেজ, সেখানে তারা কাজ করছে, হসপিটালগুলোতে তারা কাজ করছে। বাট নাম্বারটি, প্রশ্নটি হচ্ছে যে পার্সেন্টেজটি কত। আমরা দেখছি মেজরিটি পার্সেন্ট যে অলমোস্ট 75 to 80% যাচ্ছে হচ্ছে আমার হাউসমেড বা গৃহকর্মী হিসেবে, লেস দেন 20% যাচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে। কেমন? এখন এখানে গার্মেন্টস একটি সেক্টর আছে, কোনো কোনো দেশে যেমন জর্ডান, মরিশাসে প্রচুর গার্মেন্টস শ্রমিক নিচ্ছে, এবং আরেকটি জিনিস ক্ষেত্র যেটি খুলবে তখনই সেই পার্সেন্টেজটি বেড়ে যাবে, সেটি হলো মালয়েশিয়া। মালয়েশিয়া কিন্তু ফ্যাক্টরিতে প্রচুর মহিলা শ্রমিক নেয়, এবং মালয়েশিয়াতে দুইটি চাহিদাই আছে। মালয়েশিয়াতে ডোমেস্টিক ওয়ার্কার্সের চাহিদা আছে, মালয়েশিয়াতে কিন্তু ফ্যাক্টরি মহিলা কর্মীদেরও চাহিদা আছে। তো এই মার্কেটটি শুধু শুধু পুরুষের জন্যই নয়, ইট ইজ নট ফর দি মেল ওয়ার্কার্স, ইটস ফর দি ফিমেল অ্যান্ড মেল বোথ। তার মানে আচ্ছা, কিন্তু এই যে সম্ভাবনার কথা বললেন, এই যে বাজারগুলোর কথা বললেন, এগুলো কি আসলে স্থিতিশীল কিনা? কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনি যে শ্রমিকরা দেশে ফিরে আসছেন, কিন্তু সেই সংখ্যাটি নিয়ে হয়তো আমরা কথাবার্তা বলি না, আমরা হয়তো শ্রমিক পাঠানো নিয়ে কথা বলে যাচ্ছি। তো সেক্ষেত্রে যে বাজারের কথা বলা হচ্ছে, নতুন সম্ভাবনাময় বাজার বা যেসব বাজারে আমাদের শ্রমিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সেখানে কি তারা আসলে স্থায়ীভাবে কাজ করতে পারছেন কিনা, দীর্ঘমেয়াদে কাজ করতে পারছেন? জিনিসটি হচ্ছে যে আমরা ফিমেল মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা আমাদেরকে বলি, আমাদের দেশকে বলি উই আর স্টিল বেবি। কারণটি হলো এই ফিমেল মাইগ্রেশনটা আমাদের শুরু হয়েছে গত 8 বছর বা 10 বছর। এই ফিমেল মাইগ্রেশনে কিন্তু আমাদের অনেক অ্যাডভান্স আছেন। ফিলিপাইন, তারা 40 ইয়ার্স অ্যাভাব করছেন, ইন্দোনেশিয়া 35 ইয়ার্সের উপরে করছেন, শ্রীলঙ্কা করছেন। তার মানে এই দেশগুলো আমাদের চেয়ে অনেকটা এগিয়ে আছে, এবং তারা নারী কর্মীর যে প্রসেস বা তাদের যে আপনি যেটা আমরা বলি সুরক্ষা বা তাদের পাঠাবার আগে আমাদের যে জিনিসগুলো ডেভেলপ করা দরকার, সেটি কিন্তু তারা আমাদের চেয়ে অনেক অগ্রগামী, বিকজ তারা আমাদের চেয়ে অনেক আগে মার্কেটে আছেন, আমরা অনেক পরে এসেছি, যার ফলে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছি। কারণ আপনি যখন পাঠানো শুরু করেছেন একটি পর্যায়ে, তখন কিন্তু আপনি ইউ আর নট প্রিপেয়ার অন দ্যাট। যেমন আগে যখন মহিলা কর্মীরা যেতেন তখন ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না, এখন কিন্তু সরকার প্রথমে 10 দিন ছিল, পরে 21 দিন করেছে, তারপরে এটিকে 1 মাস ট্রেনিং করছে। আগে ট্রেনিংটি ছিল আউটডোর ট্রেনিং, তারা আসতেন, কোথাও থাকতেন, ওইখানে ট্রেনিং করে চলে যেতেন 5 ঘন্টা করে, সেটিকে পরিবর্তন করে এখন ইনহাউস করা হয়েছে। তার মানে ইনহাউস কেন করা হয়েছে? ইনহাউসের সিস্টেমটি হলো একটি মহিলা কর্মীকে আপনি যখন পাঠাবেন, আমাদের সবচেয়ে বড় বেসিক প্রবলেম যে কথা আপনি বললেন যে আমরা পাঠাচ্ছি ঠিকই, আবার ফেরত তো আসছে, সেটির পরিসংখ্যান আমাদের কাছে নাই। ইয়েস,
বাট দ্যাট ইজ নট অ্যান অ্যালার্মিং নাম্বার। অবভিয়াসলি দে আর কামিং ব্যাক। আমরা একটা যেমন ধরে নিই, যেটি ইজ ইন্টারন্যাশনাল পলিসি অনুযায়ী, যে 10 to 15% আপনার রিপার্টিশন থাকবে, চলে আসবে। তো 1 লক্ষ কর্মী গেলে তার 10 থেকে 15,000 কর্মী ফেরত আসবে। যেমন হংকংয়ের কিন্তু ডিপার্টিশন রেটটি হচ্ছে ইন্টারন্যাশনাল, নট ফর আওয়ার কান্ট্রি, ফর অল দ্য কান্ট্রি, তাদের 23% যে তারা চলে আসে। এখন এখানে মাল্টিপল রিজন আছে। আমি বলছি যে সেটা শুনতে চাই, কারণ যখন আসলে শ্রমিকরা ফেরত আসবে তার মানে তারা সমস্যায় পড়েই তো ফেরত এসেছেন, এমনিতে তো আসেননি। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, সৌদি আরবে যেহেতু একটি বড় বাজার আমাদের, তো নারী কর্মীরা আসলে সৌদি আরবের মতো দেশে আসলে কি ধরনের সমস্যায় পড়ে তারা দেশে ফিরে আসেন কাজ করতে না পেরে, কি ধরনের সমস্যা তারা পড়েন, এবং সেই সমস্যায় পড়লে সমাধানের এবং পরিত্রাণ পাওয়ার উপায়টি কি? সেটা হচ্ছে যে গত মাসে আমাদের 9 জন শ্রমিক ফেরত আসছে সাতক্ষীরা এলাকা থেকে, এবং 9 জন মানে ওরা প্লেনে এসে হয়েছে যে এটা 9 জন ফিরে এসেছে। তার বড় একটা কারণ হলো গিয়ে বেতন ঠিক মতো দেয় না। তার আরেকটা বড় কারণ হলো গিয়ে খাবার দাবারের একটা ব্যাপার, যে আপনি যে দেশের শ্রমিক নেবেন তাকে আমাকে মানে পর্যাপ্ত খাবারটা থাকে না, কারণ আরবিয়ান কান্ট্রিতে যেরকম খাবার খায় সেটা একটা ব্যাপার। এবং নোমান ভাই যেটা বলে যে রেসিডেন্সিয়াল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার ম্যানেজমেন্টটা এবং ওই যে বললাম বারবার যে ওরিয়েন্টেশন, আমাকে 20 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করতে হবে। এবং গতকালই আমাদের ট্রেনিং সেশন একটা মেয়ে বললো যে এক বাসার নাম করে 3 বাসায় কাজ করানো হচ্ছে। তারপরে আপনি আউটসোর্সিং সিস্টেম কিন্তু এখন আমার সমস্ত বেতন ভাতা একটা কোম্পানি পায়, তারপরে কোম্পানি আমাকে দেয়। তো এই যে বিষয়গুলো সোজা কথা ডিপ্রাইভেশন, প্রতারণা, এই প্রতারণার ফলে শ্রমিক ফিরে আসতেছে এবং কোনো ডাটা বেস নাই। নোমান ভাই যেটা বললো যে 15 থেকে 18% ফিরে আসতে পারে, স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। যে অনেক সময় হয় যে এখন যেতে পয়সা লাগে না, সৌদি আরব গিয়েছি, ভাল লাগে না, হোমসিক ফিল করতেছি, বা আমার কথা মনে পড়ছে, সন্তানের কথা মনে পড়ছে, আমি চলে যাব। কিন্তু এই চলে যাওয়ার সংখ্যাটা কত এটা কিন্তু জানা যাচ্ছে না। কিন্তু শ্রমিক যারা ফিরে আসতেছে তারা বলতেছে যে আপা আমাদেরকে সবাইকে না, বলছে খাবার দেয় না, রেস্টের কোনো সময় নেই, 24 ঘন্টার মধ্যে 20-22 ঘন্টা পরিশ্রম করতে হয়। বলছে যে বাড়ির যে মহিলা কর্মকর্তা উনি প্রচণ্ড বদরাগী, যখন তখন মারধর করে। তারপরে বলছে এক এক ফ্যামিলিতে 24 থেকে 25 জন সদস্য, তাদের এত বেশি কাজ করতে হয়, বেশি বাড়িতে কাজ করতে হয়, এবং তার কোনো ওভারটাইম নাই। এই বিষয়গুলো তারা মেইন ফোকাস করেছে। এবং প্রায় প্রত্যেকটা শ্রমিকই বলেছে 3 থেকে 4 মাসের টাকা চাইলে পরে পিটায়, বেতন চাইলে পিটায়, কারণ তারা বলে যে তোকে আনার আগে আমি তোর এজেন্সিকে টাকা দিয়ে দিয়েছি। যদিও সৌদি আরবের ক্ষেত্রে যে চুক্তি অনুযায়ী বলা হয়েছিল যে ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়া হবে এবং মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, যদি কিনা এজেন্সি এবং সরকার এটাকে আরো বেশি ফোকাস করে। আর নিরাপত্তার ক্ষেত্রে যেটা হয়েছে যে নতুন করে আমাদের বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের যে A2I প্রজেক্টের মাধ্যমে তাদেরকে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং সেগুলো রেকর্ডও করছে আপনার কল্যাণ শাখা থেকে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। এবং যেটা হলো শ্রমজীবী মানুষ বলেছে যে এজেন্সির যে অফিসগুলো আছে সেগুলো আরেকটা টর্চার সেল। যখন আমরা ফোন করে বলি যে ভাই ওর বাসাটা বাদলে দেন, এই বাসায় বেতন দিচ্ছেন না, টর্চার করতেছে, তখন বলে যে আমাদের যখন এজেন্সি অফিসগুলো নিয়ে রাখে আপা, তারা আরো বেশি অত্যাচার করে। সুতরাং সেই জায়গা তো সরকারকে মনিটর করতে হবে। শামীম আহমেদ চৌধুরী নোমান, আসলে শুধুমাত্র শ্রমিক দেশের বাইরে পাঠালেই হবে না, সেই বাজারটি আসলে ধরে রাখার জন্য, স্থিতিশীল রাখার জন্য শ্রমিকদের সেখানে কাজ করতে পারে যেন সেই ব্যবস্থাটি আসলে আমাদের নিশ্চিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আরেকদিন হয়তো আলোচনা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকে তালিকাতে। আমাদের আলোচনার বিষয় ছিল শ্রমশক্তির বাজার বাড়ছে কি। এরপর বিটিভি সংবাদের পর ইংরেজি সংবাদে লাঞ্চ নিয়ে আসবেন সহকর্মী সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন 24 ঘন্টা।